নমস্কার। আজকের আলোচনাটা শিক্ষা সংক্রান্ত কিছু জরুরি বিষয় নিয়ে। আচ্ছা, শুরুতে তাহলে শিক্ষার্থীর দিকটা একটু দেখি। শেখার ক্ষেত্রে একেকজন তো একেক রকম হয়, তাই না? একদম। ঠিক যেমন জ্ঞান, আবেগ, সামাজিক দিক। এই নোটগুলোতে এসব পার্থক্যের কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে। যেমন কেউ হয়তো চট করে শিখে ফেলে। ঠিক তাই। আর এই পার্থক্যগুলো বুঝতে পারাটা একজন শিক্ষকের জন্য খুব জরুরি। ধরুন, জ্ঞানীয় দিক থেকে কেউ তাড়াতাড়ি শিখছে, আবার কারো একটু বেশি সময় লাগছে, বা ধরুন সাহায্য দরকার হচ্ছে। হুম। আবেগটাও কিন্তু একটা বড় ব্যাপার। যেমন ধরুন, কারো শেখার আগ্রহ বা মোটিভেশন বেশি, কেউ হয়তো পরীক্ষা নিয়ে একটু বেশি চিন্তা করে, মানে অ্যাংজাইটি বেশি, বা কারোর আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। এগুলো চেনা দরকার। আর সামাজিক দিকটাও তো আছে। মানে বন্ধু-বান্ধব, বাড়ির পরিবেশ, এইসব। একদম। সামাজিক মেলামেশা, একসাথে কাজ করা, এগুলো যেমন শেখার উন্নতি ঘটায়, তেমনি ধরুন বন্ধুদের চাপ বা বাড়ির পরিবেশও শিক্ষার্থীর মানসিকতা আর আচরণকে প্রভাবিত করে। তার মানে কার্যকারী শিক্ষাদানের জন্য এই সব ব্যক্তিগত পার্থক্য চিনে নিয়ে। হ্যাঁ, সেই অনুযায়ী পড়ানোর কৌশল বদলানো বা মানিয়ে নেওয়ার কথাই এই নোটগুলোতে বারবার বলা হয়েছে। তার মানে একটা ক্লাসরুমে এত ধরনের ছাত্রছাত্রী থাকলে শিক্ষকদের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জিং। অবশ্যই। বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন পরিবেশ থেকে আসা ছেলেমেয়েদের একসাথে সামলানো। অবশ্যই। এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। সবার জ্ঞানীয় স্তর, শেখার ধরন, সামাজিক সাংস্কৃতিক পটভূমি সবই তো আলাদা। হুম। তাই একজন ভালো শিক্ষকের শুধু বিষয় জ্ঞান থাকলেই চলে না। প্রত্যেক ছাত্রছাত্রীর প্রয়োজন বোঝার ক্ষমতা এবং সেই অনুযায়ী নিজের পড়ানোর স্টাইল পাল্টানোর, মানে সেই দক্ষতাও থাকতে হয়। এই প্রসঙ্গেই তো আসছে বৃদ্ধি, পরিপক্কতার বিকাশের ধারণাগুলো, তাই না? হ্যাঁ, ঠিক। এই পার্থক্যটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। বৃদ্ধি মানে তো গ্রোথ। হ্যাঁ, দেখুন, বৃদ্ধি, গ্রোথ হল মূলত শারীরিক পরিবর্তন যা মাপা যায়। যেমন ধরুন উচ্চতা বা ওজন বাড়া, এটা পরিমাণগত, মানে কোয়ান্টিটেটিভ। আর একটা নির্দিষ্ট বয়সের পর থেমে যায়। আচ্ছা। পরিপক্কতা, ম্যাচুরেশন, হল শরীরের স্বাভাবিক জৈবিক ক্ষমতার প্রকাশ, যা জিনগতভাবে নির্ধারিত। মানে এটা অভিজ্ঞতার উপর অতটা নির্ভর করে না। আর বিকাশ বা ডেভেলপমেন্ট? বিকাশ হলো একটা অনেক বড় আর জীবনব্যাপী ব্যাপার। এটা শুধু শারীরিক নয়, জ্ঞানীয় মানে চিন্তাভাবনা, আবেগিক মানে অনুভূতি, এবং সামাজিক মানে সম্পর্ক, সব দিকের পরিবর্তনকে বোঝায়। ও আচ্ছা। এটা পরিমাণগত তো বটই, গুণগত মানে কোয়ালিটেটিভও। যেমন ধরুন, কারো ব্যক্তিত্ব, বুদ্ধি বা কোনো দক্ষতা তৈরি হওয়া সবই বিকাশের অংশ। এটা সারা জীবন ধরে চলতে থাকে। তাহলে বৃদ্ধি আর বিকাশের মূল বৈশিষ্ট্য বা নীতিগুলো কি দাঁড়ালো? বৃদ্ধি তো বললেন শারীরিক, আর একটা সময়ের পর থেমে যায়। হ্যাঁ, বৃদ্ধি ধারাবাহিক হলেও সবসময় এক গতিতে হয় না। যেমন ধরুন, ছোটবেলায় আর বয়ঃসন্ধিকালে খুব দ্রুত হয়। জিন, খাবার দাবার, পরিবেশ এগুলো বৃদ্ধির ওপর প্রভাব ফেলে। হুম। অন্যদিকে বিকাশ জীবনভর চলে এবং এটাও ধারাবাহিক। এটা বংশগতি আর পরিবেশ দুটোর মিলিত প্রভাবেই হয়। আচ্ছা। বিকাশের কয়েকটা নীতি আছে। যেমন এটা একটা নির্দিষ্ট ক্রমে এগোয়, মানে একটা প্রগ্রেশন আছে। বিকাশের বিভিন্ন দিক একে অপরের সাথে যুক্ত, মানে ইন্টার রিলেটেড। আর প্রত্যেক ব্যক্তির বিকাশের হার আর ধরন আলাদা হয়, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আচ্ছা, এই যে বিকাশের কথা বলছিলেন জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে, এর মধ্যে তো কৈশোরকালটা একটা খুবই গুরুত্বপূর্ণ আর একটু ঝঞ্ঝাটের সময়, তাই না? ঠিক ধরেছেন, কৈশোর একটা খুবই সংবেদনশীল পর্যায়। এই সময়কার ছেলেমেয়েদের চাহিদা আর চ্যালেঞ্জগুলো নিয়ে কি বলছে এই নোটগুলো? নোটগুলো বলছে এই বয়সের ছেলেমেয়েদের বেশ কিছু জরুরি চাহিদা থাকে। যেমন আবেগিক দিক থেকে তাদের দরকার অন্যদের সাথে একাত্ম বোধ করা, বন্ধুদের দলে জায়গা পাওয়া বা অ্যাকসেপ্টেন্স, হুম। নিজেদের আবেগ সামলানো আর মানসিক চাপ কমানোর জন্য সাহায্য বা গাইডেন্স পাওয়া, আর অবশ্যই আত্মসম্মান ও আত্মবিশ্বাস তৈরি করা, এগুলো খুব দরকারি। আর সামাজিক বা জ্ঞানীয় চাহিদাও তো থাকে। হ্যাঁ, অবশ্যই। সামাজিকভাবে তারা সুস্থ বন্ধুত্ব গড়তে চায়, ভালোভাবে কথা বলতে শিখতে চায়, সবার সাথে মেলামেশা আর দল বেঁধে কাজ করার সুযোগ চায়, আর সমাজের নিয়মকানুন ও দায়িত্ব বুঝতে চায়। আর জ্ঞানীয় দিক থেকে? জ্ঞানীয় দিক থেকে তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যা সমাধানের ক্ষমতা আর নিজে নিজে শেখার আগ্রহ তৈরি হওয়া দরকার।
চাহিদাগুলো তো বোঝা গেল, কিন্তু এই বয়সের চ্যালেঞ্জগুলো তো অনেক। অনেক, যেমন ধরুন মানসিক চাপ, উদ্বেগ, হঠাৎ হঠাৎ মেজাজ বদলে যাওয়া, এগুলো খুব সাধারণ। নিজের পরিচয় খোঁজা মানে আইডেন্টিটি ক্রাইসিস, স্বাধীনতার জন্য চেষ্টা করা, এগুলো নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব চলে। হুম। সামাজিকভাবে স্কুল বা বন্ধুদের মধ্যে হেনস্থা বা বুলিং, সঙ্গীদের ভুল কাজের জন্য চাপ দেওয়া বা পিওর প্রেশার, দল থেকে বাদ পড়ে যাওয়া মানে সোশ্যাল এক্সক্লুশন। আর আজকাল তো সোশ্যাল মিডিয়ার প্রভাবও আছে। একদম। সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ প্রভাবও একটা বড় চ্যালেঞ্জ। পড়াশোনার চাপ তো আছেই, তার সাথে অন্যান্য অ্যাক্টিভিটির ভারসাম্য রাখাও কঠিন হয়ে পড়ে। এই কঠিন সময়ে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে সাহায্য করতে পারে? স্কুলের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। শিক্ষকরা মেন্টর বা রোল মডেল হতে পারেন, ছাত্রছাত্রীদের সাথে খোলাখুলি কথা বলা, একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করা খুব জরুরি। শুধু বইয়ের পড়া নয়? না না, শুধু বইয়ের পড়া নয়, সিলেবাসে নৈতিক শিক্ষা, আবেগ সামলানোর কৌশল, জীবন চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা বা লাইফ স্কিলস, এগুলো যোগ করা দরকার। এগুলো কিশোর কিশোরীদের চ্যালেঞ্জগুলো সামলাতে আর তাদের চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করবে। এরপর যে বিষয়টায় আসা যাক, সেটা হলো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, মানে সমাজে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটা। হ্যাঁ, এখানে প্রাথমিক আর মাধ্যমিক সামাজিকীকরণ সংস্থার কথা বলা হয়েছে। ব্যাপারটা কি? সামাজিকীকরণ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সমাজে ঠিকঠাকভাবে চলার জন্য দরকারি নিয়মকানুন, মূল্যবোধ, আচরণ আর দক্ষতা শিখি। প্রাথমিক সংস্থা হল একেবারে প্রথম জীবনের প্রভাবক, মানে পরিবার, বন্ধুবান্ধব বা সমবয়সী গোষ্ঠী আর পাড়া প্রতিবেশী। এরাই ভিত্তিটা গড়ে দেয়। হ্যাঁ, এরাই আমাদের প্রাথমিক ধারণা আর পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। আর মাধ্যমিক সংস্থা? মাধ্যমিক সংস্থাগুলো একটু পরে আসে জীবনে, যেমন স্কুল, মিডিয়া মানে টিভি, ইন্টারনেট ইত্যাদি, ধর্মীয় প্রতিষ্ঠান। এরা আরও নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা আর আনুষ্ঠানিক নিয়মকানুন শেখায়। এই সংস্থাগুলোর মধ্যে পরিবার আর স্কুলের ভূমিকাটা তো খুব বড়। অবশ্যই, পরিবার আমাদের ভিত্তি গড়ে দেয়, মূল্যবোধ, বিশ্বাস, মানসিক আশ্রয়। বন্ধুবান্ধবরা শেখায় কিভাবে অন্যদের সাথে মিশতে হয়, সহযোগিতা করতে হয়, আবার কখনো কখনো প্রতিযোগিতাও করতে হয়। আর স্কুল? স্কুল শুধু জ্ঞান বা দক্ষতা দেয় না, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দেশের প্রতি দায়িত্ববোধ, যুক্তিবাদী চিন্তাভাবনা, এগুলো শেখায়। মিডিয়া আমাদের অনেক তথ্য দেয়, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে, কিন্তু এটা আমাদের মতামত আর পছন্দ অপছন্দকেও প্রভাবিত করে। ঠিক। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নৈতিকতা আর একাত্মবোধ জাগাতে সাহায্য করে। এই নোটগুলোতে বাড়ি আর স্কুলের মধ্যে একটা ধারাবাহিকতা, মানে হোম স্কুল কন্টিনিউইটি রাখার উপর জোর দেওয়া হয়েছে। এটা কেন জরুরি? এটা জরুরি কারণ যখন বাড়ি আর স্কুল থেকে একই রকম বার্তা বা প্রত্যাশা আসে, তখন শিশুরা একটা স্থিতিশীল পরিবেশ পায়, মানে কনফিউশন কম হয়। আচ্ছা। স্কুলে যা শিখছে, বাড়িতে তার সমর্থন পেলে শেখাটা আরও পাকা হয়, আর মানসিকভাবেও শিশুরা বেশি স্থির থাকে। কিন্তু এই ধারাবাহিকতা তৈরি করা যায় কিভাবে? সবসময় তো বাড়ির পরিবেশ আর স্কুলের নিয়ম একরকম হয় না। ঠিক, তবে চেষ্টা করা যায়। সবচেয়ে জরুরি হলো অভিভাবকদের স্কুলের সাথে যুক্ত করা, যেমন ধরুন স্কুলের মিটিং বা অনুষ্ঠানে তাদের আসা, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। মানে একটা সংযোগ তৈরি করা। হ্যাঁ, স্কুল আর বাড়ির অভিভাবকরা মিলে বাচ্চার জন্য একই রকম কিছু লক্ষ্য ঠিক করতে পারেন, আর বাচ্চার পড়াশোনা বা আচরণ নিয়ে দুপক্ষের মধ্যে নিয়মিতভাবে তথ্যের আদান প্রদান হওয়া দরকার। এতে একটা সেতু তৈরি হয়। এবার আসা যাক ক্লাসরুমের পরিবেশে। একটা ভালো বা অনুকূল শিক্ষার পরিবেশ, মানে কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, বলতে ঠিক কি বোঝায়? কি লাগে এর জন্য? একটা ভালো শিক্ষার পরিবেশের কয়েকটা দিক আছে। প্রথমত, শারীরিক নিরাপত্তা আর গোছগাছ থাকা দরকার, মানে ক্লাসরুমটা পরিষ্কার, সাজানো গোছানো, প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বই, আলো, বসার জায়গা, এগুলো থাকতে হবে। আর দ্বিতীয়ত? দ্বিতীয়ত, আবেগিক নিরাপত্তা খুব জরুরি। ছাত্রছাত্রীরা যেন সেখানে নিরাপদ বোধ করে, মনে করে যে তাদের সম্মান করা হয়, তাদের কথা শোনা হয়। এটা খুব দরকারি। আর শুধু নিরাপদ হলেই তো হবে না, শেখার জন্য তো কিছু দরকার। একদম। তৃতীয়ত, শেখাটা ইন্টারঅ্যাক্টিভ বা অংশগ্রহণমূলক হওয়া উচিত। মানে শুধু শুনে যাওয়া নয়, আলোচনা করা, প্রশ্ন করা, হাতে কলমে কাজ করা। চতুর্থত, বৈচিত্র্যের প্রতি সম্মান থাকা দরকার।
ক্লাসে নানা ধরনের ছেলেমেয়ে থাকে, তাদের ভিন্ন ভিন্ন পটভূমি, সংস্কৃতি, ক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। আর শেষটা? পঞ্চমত, স্পষ্ট প্রত্যাশা আর লক্ষ্য ঠিক করা উচিত, যাতে ছাত্রছাত্রীরা জানে তাদের কাছে কি আশা করা হচ্ছে এবং তারা সেই অনুযায়ী চেষ্টা করতে পারে। ক্লাসরুমে শৃঙ্খলা রক্ষার কথাও তো বলা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, শৃঙ্খলা রক্ষার দুটো প্রধান পদ্ধতির কথা উল্লেখ আছে। একটা হলো প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ ডিসিপ্লিন। এর লক্ষ্য হলো এমন একটা পরিবেশ তৈরি করা যাতে শৃঙ্খলার সমস্যা কম হয়। যেমন আগে থেকেই ক্লাসের নিয়মকানুন ঠিক করে নেওয়া, ছাত্রছাত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের পড়ায় ব্যস্ত রাখা। আর যদি কেউ নিয়ম ভাঙে বা গোলমাল করে? তখন আসে সংশোধনমূলক শৃঙ্খলা বা কারেক্টিভ ডিসিপ্লিন। এর মানে হলো ভুল আচরণটা শুধরে দেওয়া। সেটা হতে পারে বুঝিয়ে বলা, সতর্ক করা, বা কোনো ভুলের ফল কী হতে পারে সেটা বোঝানো। কখনো কখনো অভিভাবকদেরও জানাতে হতে পারে। এর উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়। না, উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং ভুলটা ধরিয়ে দিয়ে ভবিষ্যতে ভালো আচরণ করতে সাহায্য করা। আচ্ছা, এবার শিক্ষণ বা টিচিং আর শিখন বা লার্নিং, এই দুটো শব্দ নিয়ে একটু কথা বলা যাক। দুটো তো প্রায় একসাথেই উচ্চারিত হয়, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? শিক্ষণ বা টিচিং হলো একটা প্রক্রিয়া যেখানে শিক্ষক জ্ঞান, দক্ষতা বা মূল্যবোধ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এটা অনেকটা পথ দেখানোর মতো। হুম। আর শিখন বা লার্নিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ছাত্রছাত্রীরা অভিজ্ঞতা, পড়াশোনা বা শিক্ষণের ফলে নতুন কিছু শেখে। সেটা জ্ঞান হতে পারে, কোনো দক্ষতা হতে পারে, বা আচরণের পরিবর্তনও হতে পারে। তার মানে একটা ছাড়া আর একটা অসম্পূর্ণ? বলা যেতে পারে পরস্পর নির্ভরশীল। শিক্ষণের জন্য দরকারি পরিবেশ, সুযোগ আর মালমশলা বা রিসোর্স যোগান দেয়। আর শিখন হল সেই শিক্ষণের ফল যা ছাত্রছাত্রীর মধ্যেকার পরিবর্তন দিয়ে বোঝা যায়। ভালো শিক্ষণ কার্যকরী শিক্ষণের সম্ভাবনা বাড়ায়। এখানে কয়েকটা শিক্ষণ পদ্ধতিরও কথা উল্লেখ করা হয়েছে, তাই না? হ্যাঁ, যেমন বক্তৃত পদ্ধতি বা লেকচার মেথড, যেটা বেশ পুরনো, যেখানে শিক্ষকই মূলত কথা বলেন, তথ্য দেন। হুম। আবার আছে ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি বা ইন্টারঅ্যাক্টিভ মেথড, যেখানে আলোচনা, প্রশ্ন উত্তর, নানা রকম কার্যকলাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের সক্রিয় রাখা হয়। আর একটা হলো অভিজ্ঞতামূলক শিক্ষণ বা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, যেখানে হাতে কলমে কাজ করে বা বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার উপর জোর দেওয়া হয়। আর শিখন বা লার্নিংয়ের পেছনে যে তত্ত্ব বা থিওরিগুলো কাজ করে, সেগুলোর কথাও তো আছে, যেমন আচরণবাদ, জ্ঞানবাদ। হ্যাঁ, তিনটে প্রধান তত্ত্বের কথা বলা হয়েছে। আচরণবাদ বা বিহেভিয়ারিজম মনে করে আমরা শিখি মূলত বাইরের উদ্দীপনা বা স্টিমুলাস আর তার প্রতি আমাদের প্রতিক্রিয়া বা রেসপন্সের মাধ্যমে। কোনটা ঠিক প্রতিক্রিয়া, কোনটা ভুল, সেটা পুরস্কার বা তিরস্কার দিয়ে ঠিক করা হয়। এখানে বাইরের আচরণটাই মুখ্য। আচ্ছা, আর জ্ঞানবাদ বা কগনিটিভিজম? জ্ঞানবাদ ভেতরের মানসিক প্রক্রিয়াগুলোর ওপর জোর দেয়, যেমন স্মৃতি বা মেমরি, মনোযোগ বা টেনশন, সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং। এরা জানতে চায় আমাদের মাথায় তথ্যগুলো কিভাবে প্রসেস হয়, কিভাবে আমরা বুঝি বা মনে রাখি। ভেতরের ব্যাপারটা? হ্যাঁ, মানে মাইন্ড কিভাবে কাজ করে। আর তৃতীয়টা নির্মাণবাদ বা কনস্ট্রাকটিভিজম। নির্মাণবাদ বেশ আধুনিক ধারণা। এটা বলে যে আমরা জ্ঞান নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করি না, বরং নিজেরা সক্রিয়ভাবে তৈরি করি। আমাদের আগের অভিজ্ঞতা, আগের জ্ঞানের ওপর ভিত্তি করে আমরা নতুন তথ্যের মানে খুঁজি বা তৈরি করি। মানে আমরাই জ্ঞানটা কনস্ট্রাক্ট করি। একদম। এখানে শেখাটা একটা সামাজিক প্রক্রিয়াও বটে, যেখানে আলোচনা বা পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে জ্ঞান তৈরি হয়। বাহ! এই তিনটে তত্ত্বের মধ্যে যদি একটু তুলনা করা যায়, যেমন শিক্ষকের ভূমিকা, শেখার প্রক্রিয়া বা ক্লাসরুমের পরিবেশ কেমন হয় এই তথ্যগুলো অনুযায়ী? খুব ভালো প্রশ্ন। দেখুন, আচরণবাদের শিক্ষক অনেকটা নিয়ন্ত্রকের মতো, যিনি ঠিক করেন কি শেখানো হবে, কিভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে। শিক্ষার্থী এখানে তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। হুম। পদ্ধতি হিসেবে বারবার অনুশীলন বা ড্রিল অ্যান্ড প্র্যাকটিস ব্যবহার করা হয়, পরিবেশটাও বেশ নিয়ন্ত্রিত থাকে। আর জ্ঞানবাদে? জ্ঞানবাদের শিক্ষক হলেন সহায়কের মতো, যিনি তথ্য প্রসেস করতে সাহায্য করেন। শিক্ষার্থী এখানে তথ্যের সক্রিয় প্রসেসর। এখানে সমস্যা সমাধান, ধারণাগুলোকে সাজানো বা কনসেপ্ট ম্যাপিং, এসব পদ্ধতি ব্যবহার হয়।
পরিবেশটা বেশ ইন্টারঅ্যাক্টিভ থাকে। আর নির্মাণবাদে? আর নির্মাণবাদের শিক্ষক হলেন পথ প্রদর্শক বা ফ্যাসিলিটেটর। তিনি শিক্ষার্থীদের সাহায্য করেন নিজের জ্ঞান নিজে তৈরি করতে। শিক্ষার্থী এখানে খুব সক্রিয়। প্রকল্পভিত্তিক কাজ বা প্রজেক্ট বেসড লার্নিং, দলগত কাজ বা কোল্যাবোরেটিভ ওয়ার্ক এসব পদ্ধতি এখানে চলে। পরিবেশটাও খুব গতিশীল আর বাস্তব জীবনের সাথে যুক্ত থাকে। তার মানে জ্ঞানবাদ আর নির্মাণবাদে শিক্ষকের ভূমিকাটা অনেকটা বদলে যাচ্ছে, তাই তো? শুধু তথ্য দেওয়া নয়, বরং একদম। শিক্ষক এখানে একজন সহায়ক, ফ্যাসিলিটেটর, পথপ্রদর্শক, গাইড। তিনি শেখার পরিবেশ তৈরি করেন, প্রশ্ন করতে উৎসাহ করেন, দরকারি জিনিসপত্র যোগান দেন, ফিডব্যাক দেন। তিনি একজন পরামর্শদাতা, মেন্টর এবং মূল্যায়নকারীও, ইভ্যালুয়েটর। কিন্তু মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং শেখায় সাহায্য করা। তাহলে ছাত্রছাত্রীদের ভূমিকাটা অনিশ্চয় বদলেছে। অবশ্যই। তাদেরও অনেক বেশি সক্রিয় হতে হবে। ক্লাসে অংশ নেওয়া, প্রশ্ন করা, নিজের মতামত দেওয়া, অন্যদের সাথে মিলে কাজ করা, এগুলো জরুরি। নিজেদের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, নিজেদের শেখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে, মানে সেলফ রেগুলেশন। নিজেদের কাজ নিজেরাই মূল্যায়ন করতে শিখতে হবে, বা সেলফ অ্যাসেসমেন্ট। আর এখনকার দিনে তো প্রযুক্তি ব্যবহার করে নিজে নিজে শেখা বা সেলফ ডিরেক্টেড লার্নিং অথবা স্বাধীনভাবে শেখার ক্ষমতাটাও খুব দরকারি। বেশ, এবার একটু পাঠ্যক্রম বা কারিকুলাম আর পরিকল্পনা বা প্ল্যানিংয়ের দিকে যাই। পাঠ্যক্রম বলতে তো আমরা বুঝি যে স্কুলে কি কি বিষয় পড়ানো হবে। হ্যাঁ, সেটাই। কিন্তু এখানে ইয়াবনি বা ওভার্ট আর প্রচ্ছন্ন বা হিডেন পাঠ্যক্রমের কথা বলা হয়েছে। এই দুটো কি জিনিস? হ্যাঁ, পাঠ্যক্রম বা কারিকুলাম হল স্কুলে কি শেখানো হবে তার একটা আনুষ্ঠানিক রূপরেখা। ওভার্ট বা ইয়াবনি বা প্রকাশ্য পাঠ্যক্রম হল সেটাই যা আমরা দেখতে পাই, মানে কোন কোন বিষয় পড়ানো হবে, কোন বই ব্যবহার করা হবে, কি পরীক্ষা নেওয়া হবে। এটা একেবারে পরিকল্পিত আর ঘোষিত। আচ্ছা, আর প্রচ্ছন্ন বা হিডেন কারিকুলাম, এটা তো বেশ রহস্যময় শোনাচ্ছে। রহস্যময় না হলেও এটা সরাসরি লেখা থাকে না। হিডেন কারিকুলাম হল সেই সব অলিখিত শিক্ষা যা ছাত্রছাত্রীরা স্কুলের পরিবেশ, নিয়মকানুন, শিক্ষকদের আচরণ, বন্ধুদের সাথে মেলামেশা থেকে অজান্তেই শিখে নেয়। ও, যেমন? যেমন সময়মতো স্কুলে আসা, নিয়ম মেনে লাইনে দাঁড়ানো, টিচারকে সম্মান করা, বা হয়তো প্রতিযোগিতার মনোভাব। এগুলো কিন্তু কোনো বইতে লেখা থাকে না, কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলের সংস্কৃতি থেকে এগুলো শিখে ফেলে। এটাই হলো প্রচ্ছন্ন পাঠ্যক্রম। ও আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, একটা ভালো স্কুলের পাঠ্যক্রম তৈরির সময় কি কি নীতি মাথায় রাখা উচিত? কয়েকটা জরুরি নীতি আছে। প্রথমত, পাঠ্যক্রমটা প্রাসঙ্গিক বা রেলেভেন্ট হতে হবে, মানে ছাত্রছাত্রীদের জীবন, সমাজ আর ভবিষ্যতের জন্য যা দরকারি তার সাথে মিল থাকতে হবে। হুম। দ্বিতীয়ত, নমনীয় বা ফ্লেক্সিবল হওয়া চাই, যাতে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীর চাহিদা মেটানো যায়। তৃতীয়ত, এটা অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় বা ইনক্লুসিভ অ্যান্ড ডাইভার্স হতে হবে, মানে সব পটভূমি, সব সংস্কৃতির ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখতে হবে। আর শুধু পুঁথিগত বিদ্যা নয় নিশ্চয়ই। একদম নয়। চতুর্থত, সামগ্রিক বিকাশে বা হোলিস্টিক ডেভেলপমেন্টে নজর দিতে হবে। শুধু পড়ালেখা নয়, আবেগিক, সামাজিক, শারীরিক দিকগুলোও জরুরি। ঠিক। পঞ্চমত, ব্যবহারিক দক্ষতা বা প্র্যাকটিক্যাল স্কিলস শেখানো দরকার। যেমন ধরুন, যুক্তি দিয়ে ভাবা, সমস্যার সমাধান করা, ভালোভাবে কথা বলা। আর ষষ্ঠত, অবশ্যই মূল্যবোধ ও নৈতিকতা বা ভ্যালিউজ অ্যান্ড এথিক্স পাঠ্যক্রমের অংশ হওয়া উচিত। স্কুলগুলোতে তো নানা রকম পরিকল্পনা করতে হয়, সারা বছরের জন্য, একটা নির্দিষ্ট টপিকের জন্য, এমনকি প্রতিদিনের ক্লাসের জন্য। এই বার্ষিক ইউনিট আর পাঠ পরিকল্পনার, মানে ইউনিট লেসন প্ল্যানের মধ্যে মূল পার্থক্যটা কি? পার্থক্যটা মূলত পরিধি আর বিস্তারিত স্তরের। বার্ষিক পরিকল্পনা বা ইয়ার প্ল্যান হল গোটা শিক্ষাবর্ষের একটা মোটামুটি ছক। কোন সময় কোন বিষয়ে পড়ানো হবে, কবে পরীক্ষা হবে, কি কি বিশেষ অনুষ্ঠান হবে, এটা একটা বড় মাপের গাইডলাইন। একটা ওভারভিউ। হ্যাঁ, একটা ওভারভিউ। ইউনিট পরিকল্পনা বা ইউনিট প্ল্যান একটা নির্দিষ্ট বিষয় বা অধ্যায়কে কয়েকটা ক্লাসে ভাগ করে তার বিস্তারিত পরিকল্পনা।
এখানে ওই ইউনিটের উদ্দেশ্য কি, কোন কোন পদ্ধতি ব্যবহার করা হবে, কি কি জিনিস লাগবে, কিভাবে মূল্যায়ন করা হবে, এগুলো ঠিক করা হয়। এটা মাঝারি মাপের পরিকল্পনা। আর লেসন প্ল্যান? আর পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান হলো সবচেয়ে খুঁটিনাটি পরিকল্পনা, যেটা একটা নির্দিষ্ট ক্লাসের বা পিরিয়ডের জন্য করা হয়। এখানে ওই ক্লাসে ঠিক কি পড়ানো হবে, কোন কাজটা কতক্ষণ ধরে চলবে, কি প্রশ্ন করা হবে, ছাত্রছাত্রীরা কি করবে, কি টিচিং এইড ব্যবহার করা হবে, সব লেখা থাকে। এটা একেবারে প্রতিদিনের কাজের ব্লুপ্রিন্ট। পড়ানোর সময় তো নানা রকম সামগ্রী বা রিসোর্স লাগে। এই শিক্ষণ সামগ্রীর বা ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল অ্যান্ড রিসোর্সেসের গুরুত্বটা কি? আর কি কি ধরনের সামগ্রীর কথা এখানে বলা হয়েছে? এগুলোর গুরুত্ব অপরিসীম। শিক্ষণ সামগ্রী শেখাটাকে অনেক বেশি আকর্ষণীয় আর সহজ করে তোলে। এগুলো ছাত্রছাত্রীদের বিভিন্ন ইন্দ্রিয়কে ব্যবহার করতে সাহায্য করে, যেমন দেখা, শোনা, স্পর্শ করা। তাতে কি হয়? তাতে ধারণাগুলো স্পষ্ট হয় আর মনে থাকে ভালো। তাছাড়া সবার শেখার স্টাইল তো এক নয়, এই সামগ্রীগুলো বিভিন্ন ধরনের শিক্ষার্থীর চাহিদা মেটাতে পারে। কি কি ধরনের সামগ্রীর কথা আছে নোটে? অনেক রকমের কথা বলা হয়েছে, যেমন ছাপানো জিনিস বা প্রিন্টেড ম্যাটেরিয়াল, বই, ওয়ার্কশিট, ছবি, ডিজিটাল সামগ্রী বা ডিজিটাল ম্যাটেরিয়াল, ই-বুক, ভিডিও, শিক্ষামূলক ওয়েবসাইট, অ্যাপস, নানা রকম আইসিটি টুলস, মাল্টিমিডিয়া। আর হাতে কলমে ব্যবহারের কিছু? হ্যাঁ, আর আছে হাতে কলমে ব্যবহারের জিনিস বা ম্যানিপুলেটিভস, যেমন মডেল, চার্ট, ম্যাপ, বিজ্ঞান পরীক্ষার যন্ত্রপাতি। কিন্তু এই সব সামগ্রী ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যাও তো হতে পারে। হ্যাঁ, চ্যালেঞ্জ তো আছেই। প্রথমত, সব স্কুলে বা সব জায়গায় এই সব সামগ্রী পাওয়া যায় না বা কেনার সামর্থ্য থাকে না। মানে অ্যাক্সেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি একটা সমস্যা। বিশেষ করে ভালো ডিজিটাল সামগ্রী বা ইন্টারনেট সংযোগের অভাব একটা বড় সমস্যা। আর দ্বিতীয়ত, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় কারিগরি সমস্যা বা টেকনোলজি লিমিটেশনস দেখা দেয়। আর তৃতীয়ত, শিক্ষকদের এই নতুন নতুন সামগ্রী বা প্রযুক্তি ব্যবহারের জন্য যথেষ্ট প্রশিক্ষণ বা দক্ষতা, মানে ট্রেনিং অ্যান্ড স্কিলস, নাও থাকতে পারে। এই প্রসঙ্গে একেবারে ছোটদের শিক্ষার কথাও তো এসেছে। প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা বা ইসিসিই, মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এর গুরুত্বটা কি? ইসিসিই খুবই গুরুত্বপূর্ণ। এটা জন্ম থেকে ৮ বছর বয়স পর্যন্ত শিশুদের সামগ্রিক যত্ন আর শিক্ষার কথা বলে। এই বয়সটা হল মস্তিষ্কের বিকাশের সবচেয়ে উর্বর সময়। ফাউন্ডেশন পিরিয়ড। একদম। এই সময়ে পাওয়া সঠিক যত্ন, পুষ্টি আর শিক্ষা ভবিষ্যতের পড়াশোনা আর জীবনের ভিত গড়ে দেয়। একটা ভালো ইসিসিই মানে সেখানে বয়স উপযোগী, খেলার ছলে শেখার ব্যবস্থা থাকবে, প্রশিক্ষিত ও যত্নশীল শিক্ষক থাকবেন, আর বাবা মায়েরাও এর সাথে যুক্ত থাকবেন। আর দুটো আধুনিক কনসেপ্টের কথাও আছে। দক্ষতা ভিত্তিক শিক্ষা মানে কম্পিটেন্সি বেসড এডুকেশন বা সিবিই, আর অভিজ্ঞতামূলক শিখন বা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এদের মধ্যে পার্থক্যটা কি? সিবিএ এর মূল ফোকাস হল নির্দিষ্ট কিছু দক্ষতা বা যোগ্যতা অর্জন করা। ছাত্রছাত্রীরা নিজেদের গতিতে শেখে এবং একটা দক্ষতা ভালোভাবে আয়ত্ত করার পরেই পরের ধাপে যায়। এখানে ফলাফলের ওপর জোর বেশি আর এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং করে এবং সেই অভিজ্ঞতা নিয়ে চিন্তা ভাবনা বা রিফ্লেকশন করে শেখা। এখানে প্রক্রিয়াটা এবং বাস্তব অভিজ্ঞতার ওপর জোর বেশি। দুটোই তো বেশ শিক্ষার্থী কেন্দ্রিক লাগছে। হ্যাঁ, দুটোই আধুনিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। সিবিই নিশ্চিত করে যে শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু করতে পারছে কিনা, আর এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং শেখাটাকে আরও গভীর আর প্রাসঙ্গিক করে তোলে। কিন্তু চ্যালেঞ্জও আছে নিশ্চয়ই। হ্যাঁ, দুটো পদ্ধতি চালু করতেই স্কুলগুলোর যথেষ্ট রিসোর্স, শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ আর মূল্যায়নের নতুন পদ্ধতির দরকার হয়, যা একটা চ্যালেঞ্জ। পরিবর্তনটা আনা সহজ নয়। এবার একটু মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট আর প্রতিফলন বা রিফ্লেকশন নিয়ে কথা বলি। মূল্যায়নের বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে এখানে, যেমন অ্যাসেসমেন্ট অফ, ফর, অ্যাজ লার্নিং। একটু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, নামগুলো একটু কাছাকাছি। বুঝিয়ে বলছি। অ্যাসেসমেন্ট অফ লার্নিং হলো আমরা যেটাকে সাধারণত পরীক্ষা বলি, মানে সামেটিভ অ্যাসেসমেন্ট। একটা নির্দিষ্ট সময় পর, যেমন টার্মের শেষে, দেখা হয় ছাত্রছাত্রী কতটা শিখল বা পারল।
এর মূল উদ্দেশ্য হল গ্রেড দেওয়া বা পাশ-ফেল নির্ধারণ করা। আচ্ছা, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং? অ্যাসেসমেন্ট ফর লার্নিং হল শিখন প্রক্রিয়া চলাকালীন মূল্যায়ন, মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেমন ক্লাস টেস্ট, কুইজেস বা ক্লাসে ছাত্রছাত্রীদের কাজ পর্যবেক্ষণ করা। এর উদ্দেশ্য গ্রেড দেওয়া নয়। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা কোথায় আটকে যাচ্ছে, কি বুঝতে পারছে না সেটা জানা, এবং তাদের সাহায্য করার জন্য ফিডব্যাক দেওয়া। শিক্ষকরাও বুঝতে পারেন তাদের পড়ানোর পদ্ধতিতে কোনো বদল আনা দরকার কিনা। ইন্টারেস্টিং। তার মানে এটা শেখার উন্নতির জন্য। ঠিক তাই। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হল যখন ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের শেখার মূল্যায়ন করে, মানে সেলফ অ্যাসেসমেন্ট, বা একে অপরের কাজ মূল্যায়ন করে, মানে পিয়ার অ্যাসেসমেন্ট। এতে কি লাভ? এর মাধ্যমে তারা নিজেদের শক্তি, দুর্বলতা বুঝতে শেখে, শেখার দায়িত্ব নিতে শেখে এবং কিভাবে আরও ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে শেখে। এটা তাদের স্বনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন বাড়াতে সাহায্য করে। তাহলে এই ৩ ধরনের মূল্যায়নই দরকারি। একদম। একটা ভালো শিক্ষা ব্যবস্থায় ৩ ধরনের মূল্যায়নকেই কাজে লাগানো উচিত। অ্যাসেসমেন্ট অফ লার্নিং জানায় কতটা শেখা হলো। অ্যাসেসমেন্ট ফর লার্নিং শেখার পথে সাহায্য করে। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ছাত্রছাত্রীদের নিজেদের শেখার চালক হতে সাহায্য করে। এই মূল্যায়নের সাথেই তো প্রতিফলন মানে রিফ্লেকশন আর সংলাপ মানে ডায়ালগের ধারণাও যুক্ত। এগুলোর গুরুত্ব কি? রিফ্লেকশন বা প্রতিফলন মানে হল নিজের কাজ, অভিজ্ঞতা বা শেখা নিয়ে গভীরভাবে চিন্তা করা। কি করলাম, কেন করলাম, কেমন হলো, ভবিষ্যতে কিভাবে আরও ভালো করতে পারি। এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও জরুরি। এতে বোঝাটা গভীর হয়। হ্যাঁ, বোঝাটা গভীর হয়, নিজের সম্পর্কে সচেতনতা বাড়ে। আর ডায়লগ বা সংলাপ হল ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে বা শিক্ষক ছাত্রছাত্রীর মধ্যে অর্থপূর্ণ আলোচনা। এর মাধ্যমে আইডিয়ার আদান-প্রদান হয়, প্রশ্ন ওঠে, বিভিন্ন দিক থেকে একটা বিষয়কে দেখা যায়, যা সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়। বোঝা গেল। এবার আলোচনার শেষ ভাগে আসা যাক। স্কুল নেতৃত্ব এবং ব্যবস্থাপনা, মানে স্কুল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। স্কুলের নেতা বা হেডমাস্টারের ভূমিকাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ স্কুলের নেতা বা লিডারই স্কুলের দিশা ঠিক করেন। তিনি স্কুলের লক্ষ্য কী হবে, কেমন পরিবেশ তৈরি হবে, শিক্ষকদের কিভাবে উদ্বুদ্ধ করা হবে, স্কুলের পরিচালনা কিভাবে চলবে, এই সব কিছুতে মূল ভূমিকা পালন করেন। একজন ভালো নেতা পুরো স্কুলের সংস্কৃতি আর ছাত্রছাত্রীদের ফলাফলের উপর বিরাট প্রভাব ফেলতে পারেন। এই নোটগুলোতে কি বিভিন্ন ধরনের নেতৃত্বের স্টাইলের কথা বলা হয়েছে? হ্যাঁ, বেশ কয়েক ধরনের স্টাইলের কথা আছে, যেমন রূপান্তরকামী নেতৃত্ব বা ট্রান্সফরমেশনাল লিডারশিপ, যারা অন্যদের অনুপ্রাণিত করে স্কুলের বড় পরিবর্তন আনার চেষ্টা করেন। আর আর নির্দেশনামূলক নেতৃত্ব বা ইনস্ট্রাকশনাল লিডারশিপ, যাদের মূল ফোকাস থাকে পড়ানো আর শেখার মান উন্নয়নের ওপর। বিতরণমূলক নেতৃত্ব বা ডিস্ট্রিবিউটেড লিডারশিপ, যেখানে নেতৃত্বের দায়িত্ব শুধু একজনের ওপর না রেখে টিমের বিভিন্ন সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মানে টিম ওয়ার্ক। হ্যাঁ, অনেকটা টিম ওয়ার্কের মতো। আর আছে অংশগ্রহণমূলক নেতৃত্ব বা পার্টিসিপেটিভ লিডারশিপ, যেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যদের মতামত নেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী কি স্টাইল বদলাতে হয়? অবশ্যই, সবসময় এক স্টাইলে চললে হয় না। পরিস্থিতি আর দলের সদস্যের ওপর নির্ভর করে নেতাকে তার স্টাইল বদলাতে বা মেশাতে হতে পারে। যেমন কখনো হয়তো দ্রুত সিদ্ধান্ত নিতে এক নায়কতান্ত্রিক বা অটোক্র্যাটিক হতে হয়, আবার কখনো সবার মত নিয়ে গণতান্ত্রিক বা ডেমোক্র্যাটিক পদ্ধতিতে চলতে হয়। এই যে ৩টে প্রধান দৃষ্টিভঙ্গির কথা বললেন, নির্দেশনামূলক, বিতরণমূলক আর রূপান্তরকামী, এগুলো আসলে কি করে? নির্দেশনামূলক বা ইনস্ট্রাকশনাল লিডার মূলত ক্লাসরুমের ভেতরের বিষয়গুলোতেই বেশি মন দেন। সিলেবাস ঠিক আছে কিনা, শিক্ষকরা ঠিকমতো পড়াতে পারছেন কিনা, ছাত্রছাত্রীদের রেজাল্ট কেমন হচ্ছে। একদম কোর একাডেমিক্স। হ্যাঁ, বিতরণমূলক বা ডিস্ট্রিবিউটেড লিডারশিপ মনে করে নেতৃত্ব একজনের কাজ নয়, এটা একটা টিম ওয়ার্ক। তাই তিনি ক্ষমতার দায়িত্ব অন্যদের সাথে ভাগ করে নেন, যাতে সবাই মিলে স্কুল চালায়। আর রূপান্তরকামী? আর রূপান্তরকামী বা ট্রান্সফরমেটিভ লিডার হলেন স্বপ্নদ্রষ্টা।
তিনি একটা বড় লক্ষ্য বা ভিশন তৈরি করেন এবং সবাইকে সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য উদ্বুদ্ধ করেন, প্রেরণা যোগান। একজন নেতার তো আরও অনেক ভূমিকা থাকে, যেমন এখানে বলা হয়েছে চিন্তাশীল অনুশীলনকারী, দল নির্মাতা, টিম বিল্ডার, উদ্যোক্তা, ইনিশিয়েটর। এগুলো কি? হ্যাঁ, এগুলো নেতার বিভিন্ন টুপি বলা যেতে পারে। চিন্তাশীল অনুশীলনকারী বা রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার মানে হল নেতা নিজের কাজ নিয়ে সুরিয়কি ভাবেন, মানে প্রতিনিয়ত ভাবেন কি ভালো হলো, কি খারাপ হলো, কিভাবে উন্নতি করা যায়। মানে সেলফ ইমপ্রুভমেন্ট? হ্যাঁ, দল নির্মাতা বা টিম বিল্ডার হিসেবে তিনি কর্মীদের মধ্যে সহযোগিতা, বিশ্বাস আর একতার পরিবেশ তৈরি করেন। উদ্যোক্তা বা ইনিশিয়েটর হিসেবে তিনি নতুন কিছু শুরু করতে ভয় পান না, ঝুঁকি নেন। কোচ হিসেবে তিনি কর্মীদের দক্ষতা বাড়াতে সাহায্য করেন, ফিডব্যাক দেন। আর পরামর্শদাতা বা মেন্টর হিসেবে তিনি ব্যক্তিগতভাবে গাইড করেন, সমর্থন দেন। একজন ভালো নেতা এই সব ভূমিকাই পালন করেন। স্কুলকে উন্নত করার জন্য তো একটা পরিকল্পনা লাগে। এই স্কুল উন্নয়ন পরিকল্পনা বা এসডিপি মানে স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান কিভাবে তৈরি করা হয়? এটার কয়েকটা ধাপ আছে। প্রথমে স্কুলের জন্য একটা ভিশন বা স্বপ্ন ঠিক করতে হয়, মানে স্কুলটা ভবিষ্যতে কোথায় যেতে চায়। তারপর সেই ভিশনে পৌঁছানোর জন্য কিছু নির্দিষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য বা স্মার্ট গোলস ঠিক করতে হয়। তারপর শক্তি, দুর্বলতা, সুযোগ, ঝুঁকিগুলো বোঝা, লক্ষ্য পূরণের জন্য কি কি কাজ করতে হবে, মানে অ্যাকশন প্ল্যান। তার জন্য কি কি সম্পদ লাগবে, যেমন লোকবল, টাকা, জিনিসপত্র। আর পুরো পরিকল্পনাটা ঠিকমতো চলছে কিনা সেটা কিভাবে নজর রাখা হবে এবং মূল্যায়ন করা হবে, মানে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। স্কুল চালাতে গিয়ে নেতাদের কি বাধার সম্মুখীন হতে হয়? অনেক চ্যালেঞ্জ, যেমন টাকার অভাব বা অন্যান্য রিসোর্সের অভাব, শিক্ষকদের মোটিভেশন ধরে রাখা, কারণ তাদের কাজের চাপ, বেতন ইত্যাদি নিয়ে সমস্যা থাকতে পারে। নতুন নীতি এলে হ্যাঁ, সিলেবাসের বদল বা নতুন শিক্ষানীতি এলে সেগুলোর সাথে মানিয়ে নেয়া, বিভিন্ন সংস্কৃতি বা ভাষার ছাত্রছাত্রীদের নিয়ে একসাথে চলা, আর স্কুলের শৃঙ্খলা বজায় রাখাও একটা বড় কাজ। এই সব সামলাতে নেতাকে খুব কৌশলী আর ধৈর্যশীল হতে হয়। একদম শেষের দিকে আমরা এবার একটু বড় প্রেক্ষাপটটা দেখি। স্কুল আর তার আশপাশের সম্প্রদায়কে মানে কমিউনিটিকে কি শেখার কাজে লাগানো যায়? অবশ্যই যায়, এবং যাওয়া উচিত। সম্প্রদায় স্কুলের জন্য একটা বিরাট শিখন সম্পদ বা লার্নিং রিসোর্স। স্থানীয় মানুষজন, তাদের পেশা, স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এগুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়। বাইরে থেকে কাউকে আনা যায়? হ্যাঁ, স্থানীয় কোনো বিশেষজ্ঞকে স্কুলে এনে ক্লাস নেওয়াতে পারেন, ছাত্রছাত্রীদের কমিউনিটি সার্ভিসে বা স্থানীয় কোনো প্রকল্পে যুক্ত করা যায়। এতে শেখাটা অনেক বেশি বাস্তবসম্মত আর অর্থবহ হয়। আর এখানে বিভিন্ন অংশীদারিত্ব বা পার্টনারশিপসের কথাও বলা হয়েছে, যেমন সম্প্রদায়, শিল্প বা ইন্ডাস্ট্রি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে। হ্যাঁ, এই পার্টনারশিপগুলো স্কুলের জন্য খুব উপকারী। সম্প্রদায়ের সাথে পার্টনারশিপ স্কুলকে স্থানীয় সম্পদের নাগাল দেয়। শিল্পের বা ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ ছাত্রছাত্রীদের কাজের জগৎ সম্পর্কে ধারণা দেয়, ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের সুযোগ করে দেয়, ভবিষ্যতের জন্য তৈরি করে। আর ইউনিভার্সিটি বা কলেজের সাথে? আর কলেজ, ইউনিভার্সিটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করে, শিক্ষকদের প্রশিক্ষণে সাহায্য করে, এমনকি যৌথ গবেষণারও সুযোগ তৈরি হতে পারে। ভারতের প্রেক্ষাপটে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস হল শিক্ষার অধিকার আইন 2009 বা আরটিই অ্যাক্ট 2009 আর জাতীয় শিক্ষানীতি বা এনইপি, বিশেষ করে 2020 সালেরটা। এগুলো নিয়ে সংক্ষেপে কি বলা যায়? শিক্ষার অধিকার আইন বা আরটিই অ্যাক্ট 2009 একটা ঐতিহাসিক আইন। এটা 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করেছে। মানে ভর্তি নিতেই হবে? হ্যাঁ, এই আইন অনুযায়ী কোনো বাচ্চাকে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না। স্কুলগুলোতে ন্যূনতম পরিকাঠামো থাকতে হবে, যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। আর জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020? এনইপি 2020 ভারতের শিক্ষা ব্যবস্থায় অনেক বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এর কিছু মূল দিক হল একেবারে ছোটবেলা থেকেই যত্ন ও শিক্ষার মানে ইসিসিই এর ওপর জোর দেওয়া, ক্লাস 3-র মধ্যে সব বাচ্চার অক্ষরজ্ঞান ও সংখ্যাজ্ঞান বা এফএলএন নিশ্চিত করা। মুখস্থবিদ্যার বদলে? হ্যাঁ,
মুখস্থবিদ্যার বদলে বোঝা ও প্রয়োগের ওপর জোর দেওয়া, বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা বা ফ্লেক্সিবিলিটি, ভোকেশনাল শিক্ষার প্রসার, ভারতীয় ভাষা ও সংস্কৃতির গুরুত্ব বৃদ্ধি আর অবশ্যই প্রযুক্তির ব্যবহার বাড়ানো। এই নীতি একটা সামগ্রিক বা হোলিস্টিক, অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ আর ভবিষ্যৎমুখী শিক্ষার কথা বলে। সব শেষে শিশু অধিকারের কিছু পথনির্দেশক নীতির কথাও তো মনে রাখা দরকার। অবশ্যই জাতিসংঘের শিশু অধিকার সনদ বা UNCRC অনুযায়ী 4টি মূলনীতি আছে। 1. বৈষম্যহীনতা বা নন ডিসক্রিমিনেশন, কোনো শিশুর সাথেই কোনো রকম ভেদাভেদ করা চলবে না। আর 2. শিশুর সর্বোত্তম স্বার্থ বা বেস্ট ইন্টারেস্টস অফ দ্য চাইল্ড, শিশুদের নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের ভালোটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 3. জীবনধারণ, বেঁচে থাকা ও বিকাশের অধিকার বা রাইট টু লাইফ, সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট, সব শিশুরই ভালোভাবে বেঁচে থাকার এবং নিজের ক্ষমতার পূর্ণ বিকাশের অধিকার আছে। আর 4 নম্বর 4. অংশগ্রহণের অধিকার বা পার্টিসিপেশন, শিশুদের নিজেদের বিষয়ে মতামত দেবার অধিকার আছে এবং সেই মতামতকে গুরুত্ব দিতে হবে। এই নীতিগুলো সব শিশুর সুরক্ষা আর বিকাশের জন্য খুব জরুরি। দারুণ একটা আলোচনা হলো। আমরা দেখলাম একজন ছাত্রছাত্রীর ব্যক্তিগত চাহিদা বোঝা থেকে শুরু করে কিভাবে পড়ানো হবে, কি পড়ানো হবে, ক্লাসরুমে পরিবেশ কেমন হবে, স্কুল কিভাবে চলবে, দেশের শিক্ষানীতি কি বলছে, এই সব কিছু একে অপরের সাথে জুড়ে আছে। হ্যাঁ, পুরো সিস্টেমটাই কানেক্টেড। একটা কার্যকরী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে এই সব দিকেই নজর দিতে হয়। এই নোটগুলোতে সামগ্রিক বিকাশ আর শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির উপর যে জোর দেওয়া হয়েছে সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একদম। পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, শিক্ষা শুধু কিছু তথ্য মুখস্থ করানো নয়, এটা তার চেয়ে অনেক বড় একটা ব্যাপার। এটা মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। আচ্ছা, একটা শেষ প্রশ্ন বা ভাবনার খোরাক দিয়ে যাই। এই যে এত নীতি, এত তত্ত্ব, এত কাঠামো, এগুলোর ভিড়ে একজন ছাত্র বা ছাত্রীর শেখার যে স্বাভাবিক কৌতূহল, যে নির্মল আনন্দ, সেটাকে বাঁচিয়ে রাখা আর তাকে প্রতিদিন উৎসাহিত করাই কি শিক্ষার আসল এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি।